মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব আসসালামু আলাইকুম। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট এর আমলে দিনাজপুর আমরা উন্নয়ন থেকে বিভিন্নভাবে বঞ্চিত ছিলাম। আমরা দিনাজপুর সদর 3 আসনের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া এই মাটির সন্তান ছিলেন। আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনার নানার বাড়ি হিসাবে খ্যাত আমাদের সদর 3 আসনটি অত্যন্ত অবহেলিত বিগত স্বৈরাচারের আমল থেকে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিনাজপুরবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব, দাবি রাখব যে দিনাজপুরের যে পৌর এলাকাটি রয়েছে এটি দিনাজপুরের সিটি কর্পোরেশন করার মতন উপযুক্ত অবস্থানে রয়েছে। আমরা এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিনাজপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি করছি। ইতিমধ্যে দিনাজপুর ঢাকা টু দিনাজপুর 4 লেন তৈরি করার কথা বলা হয়েছে। দিনাজপুরে একটি ক্যাডেট কলেজ স্থাপন করা এটি অত্যন্ত জরুরি। গার্লস ক্যাডেট কলেজ স্থাপন করা অত্যন্ত জরুরি। দিনাজপুর টেকনিক্যাল কলেজ বিএসসি কোর্স চালু করা অত্যন্ত দরকার। দিনাজপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটে বিএসসি কোর্স চালু করা দরকার। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে 500 শয্যা থেকে 1000 শয্যায় উন্নীত করা হোক। আপনারা জানেন আমাদের দিনাজপুরে বন্ধ শিল্প কলকারখানাগুলো চালুর পাশাপাশি একটি অর্থনৈতিক জোন ইপিজেড স্থাপন করার মাধ্যমে বেকারত্ব কমানো সম্ভব। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ, হাজী দানেশ ও টেকনিক্যাল কলেজগুলোতে যুগোপযোগী কোর্স আনতে হবে যেন আমরা তরুণদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি ফ্রিল্যান্সিং কেন্দ্র আমরা নির্বাচনী স্তরে ইতিমধ্যে বলেছিলাম যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার মধ্য দিয়ে দিনাজপুরের তরুণদের কর্মসংস্থানের কর্মমুখী পরিকল্পনা করা দরকার। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আমি মনে করি জনগণকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে পারবো, বেকারত্ব কমাবো, কর্মসংস্থান বাড়াবো এবং ভোগান্তি কমানোর মাধ্যমে ক্ষমতার আগে সব সময় জনতাকে ইনশাআল্লাহ রাখবো। সকলকে ধন্যবাদ। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দিনাজপুরের, আপনি জানেন এই আসনটি সব সময় আমাদের প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ ছিলেন, এক সময় এসে বাড়িয়াটি ছিলেন এবং পরে আজকে অনেক বছর পরে এই দিনাজপুরের অবহেলিত জনগণ আপনার দেওয়া প্রার্থীকে, আমাদের প্রিয় নেত্রী আসনের প্রার্থী ছিলেন, উনি অসুস্থতার পরে আপনি আপনার প্রয়াত প্রধানমন্ত্রী আপনার মায়ের সিটটি আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। দিনাজপুরবাসী সেই সম্মানটুকু রক্ষা করেছে। তাই আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি আমাদের গার্ডিয়ান, আপনি আমাদের দিনাজপুরের প্রতি বিশেষভাবে দিনাজপুরবাসীর প্রতি বিশেষভাবে নজর রাখবেন। কারণ বিগত 15 বছর 17 বছর এই অবহেলিত জনপদে দিনাজপুরের তেমন কোন উন্নয়ন হয়নি। তাই আমি আপনার কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করব, এই উন্নয়নের জন্য দিনাজপুরবাসী আপনার কাছে দাবি জানায়, অনুরোধ করে। এই বলে আমি আবারও আপনার দিনাজপুরে যে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর সর্বপ্রথম দিনাজপুরের মাটিতে আপনি রাজধানীর বাইরে এসেছেন, এই জন্য আমি আবারও দিনাজপুরবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন এবং এই
18 কোটি মানুষের পাশে থেকে কাজ করার জন্য আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন, এই আশীর্বাদ ব্যক্ত করে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপস্থিত আছেন সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপস্থিত আছেন সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপস্থিত আছেন রংপুর জেলার সভাপতি শামীম ভাই, উপস্থিত আছেন রংপুর মহানগর সদস্য সচিব ডন ভাই, উপস্থিত আছেন রংপুর জেলার সভাপতি সাইফুল ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, আজকের এই সুধী সমাবেশ দোয়া ইফতার মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল। অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন, 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ছোট্ট শিশুটি পিনো নানুর বাড়িতে নানার বাড়িতে, এই পিনো উনি মানুষ হয়েছেন পুতুলের কলে, পুতুলের কল উদ্ভাসিত করে উনি আজকে পুতুল যেমন প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকে পিনু আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রাণ স্পন্দন। আমি দলের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন। নেতা, আমি কারণে বলেছিলাম আপনার দুটি চোখ, একটি নিশ্চয়ই বগুড়া, অন্য একটি চোখ দিনাজপুরের প্রতি নিবদ্ধ, এটা আমি বুঝতে পারি। অনেক সমস্যা আছে, সমস্যার কথা বলে আপনাকে ভারাক্রান্ত করে তুলব না, তবে এইটুকু বলবো যে দিনাজপুরের মানুষ উজাড় করে দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এদেশের গণতন্ত্রের পুরোধা, যিনি মাদার অফ ডেমোক্রেসি, যিনি নিজের সুখ স্বপ্নকে ধূলিসাৎ করে সন্তান হারিয়ে শুধুমাত্র একটি ঠিকানা তার ছিল এই বাংলাদেশ, এই বাংলাদেশে থেকেছেন। উনি বিদেশে গেলে অনেক সুন্দরভাবে উনি থাকতে পারতেন, আজকে উনি যাননি। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দিনাজপুরে এসে সুধীর সমাবেশে বলেছিলেন আপনারা আমার কাছে কি চান, কেউ কিছু ঠিক মতো বলতে পারেননি, তখন জিয়াউর রহমান সাহেব বলেছিলেন আমি দিনাজপুরে মেডিকেল কলেজ দিব। আজকে দিনাজপুরে মেডিকেল কলেজ, অনেক শহর, অনেক প্রতিষ্ঠান হয়েছে। আগামী দিনে আমরা অনেক প্রতিষ্ঠানের মুখ দেখতে চাই, কারণ বিগত 17 বছর যাবত দিনাজপুর উন্নয়নের যে সোপান, সেই সোপানে দিনাজপুরে মানুষ উঠতে পারেনি। আমি বক্তৃতা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলে আমার বক্তব্য শেষ করব। ধানের দেশ, প্রায় 20% ধান দেশে দেওয়া হয়, যোগান দেওয়া হয়। আমি বলবো যে লিচু আমাদের একটা প্রিয় সম্পদ, লিচু এবং টমেটো যদি আপনি দয়া করে এখানে প্রসেসিং সেন্টার করার সুযোগ করে দেন, তাহলে কৃষকরা বাঁচবে, এবং কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে। পরিশেষে আপনি অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কৃষক কার্ড অল্প দিনের মধ্যে দিবেন, এবং আপনি 10,000 টাকার কৃষি ঋণ সুদ সহ আপনি মৌকুব করে দিয়েছেন। আপনি উন্নয়নের সোপানে দেশকে আরোহিত করতে চাচ্ছেন, সেজন্য দেশবাসী ইনশাআল্লাহ আপনার পাশে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে ঢাকার বাইরে এই প্রথম সমাবেশে আসে আপনি আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক।
আমাদের প্রাণ প্রিয় নেতা 18 কোটি মানুষের স্পন্দিত মানুষ জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিশু ও নারী বিষয়ক, মহিলা শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার AZM জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আয়োজন আজকের এই সুধী সমাবেশ, দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব LGRD মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যগণ, প্রতিমন্ত্রীগণ, সচিব এবং সেই সাথে এখানে উপস্থিত জাতীয় সংসদের হুইপ সহ সম্মানিত সদস্যগণ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দিনাজপুর শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং সদস্যগণ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ আমাদের আমন্ত্রিত অতিথিগণ, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিক সহ কৃষিবিদ, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পেশাজীবী, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 22টি ইউনিটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের জেলা এবং উপজেলা এবং পৌরসভা পর্যায়ের সম্মানিত নেতা এবং কর্মীগণ, আসসালামু আলাইকুম, নমস্কার এবং জোহার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে এই দিনাজপুরকেই বেছে নিয়েছেন ওনার ঢাকার বাইরে 28 দিনের মাথায় যে কর্মসূচি খাল খনন, যেটি কাহারুল দিয়ে শুরু হয়েছে এবং আজকে এই প্রথম ঢাকার বাইরে কোনো ইফতার মাহফিলে উনি যোগ দিয়েছেন। আমরা সেজন্য ওনাকে জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ আজকে আমাদের দিনাজপুরকে বেছে নেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, এই দিনাজপুরের মানুষ আপনি যেমন তাদেরকে বিগত 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আপনি আপনার প্রতিনিধিদেরকে মনোনয়ন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আমাকেও মনোনয়ন করেছিলেন। জাহাঙ্গীর যেমন বলল, ঠিক একইভাবে 79 পরে এই 2026-এ 46 বছর পরে দিনাজপুর 6 আবারও ধানের শীষের কাছে এসছে এবং সেটির জন্য আপনার বিরামপুরের জনসভা, সর্বোপরি আপনার সর্বাত্মক সমর্থন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এর জন্যই দিনাজপুরের 5টি আসন আজকে ধানের শীষ এরকে সেবা করার জন্য দিনাজপুরবাসী দায়িত্ব দিয়েছে। কাজেই আমরা বলতে চাই, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই উত্তরের জনপদ অনেক অবহেলিত। আমরা আমাদের জাহাঙ্গীর জেলা প্রশাসক সহ অনেকেই বিভিন্ন দাবির কথা বলেছে। আমি শুধু বলতে চাই, আপনি আমাকে বলেছিলেন
আমার নানুর বাড়ি দেশ দিনাজপুর, আমার দাদার বাড়ির দেশ বগুড়া, আমার শ্বশুর বাড়ির দেশ সিলেট। আমাকে বলেছিলেন আপনি একটু যত্ন করে দেখবেন, যখন রাজনীতির জন্য আপনি রংপুর এবং সিলেটকে আমাকে দেখার দায়িত্ব দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আবদার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোটবেলার বেড়ে ওঠার জায়গা, যেখানে উনার শৈশব কেটেছে, যেখানে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বিবাহের পর 5 বছর উনি এখানে ছিলেন, তার পরবর্তী ইতিহাস সবাই জানে। কাজে এখানে যেমন ইস্কান্দার মির্জা সাহেবের কবর আছে, আপনার নানা তৈয়বা মজুমদারের আমার নানু কবর আছে, আমাদের খুশির জাহান ও চকলেট আপার কবর আছে। ঠিক একইভাবে আমরা বলতে চাই যে আমরা, হ্যাঁ ফেনীও আছে, উনি যেটা বলেছে ফেনী হচ্ছে জনাব ইস্কান্দার মজুমদারের বাড়ি এবং ওখান থেকে উনি জলপাইগুড়ি টি গার্ডেনে যখন কাজ করতেন সেই জন্য উনি জলপাইগুড়িতে ছিলেন। তার পরবর্তীতে উনি দিনাজপুরে কে বেছে নিয়েছেন। আমরা সবকিছুই স্বীকার করি। কাজেই আমরা বলতে চাই, এখন আপনি প্রধানমন্ত্রী, আমাদের এই মানুষগুলি উত্তরের অবহেলিত জনপদের প্রতি যে ধরনের অবহেলা অতীতে করা হয়েছে, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই দিনাজপুরে বলেন কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে দিনাজপুর শুধু নয়, সমগ্র উত্তরাঞ্চল আমাদের উন্নয়নের বাইরে রয়ে গিয়েছে। কাজেই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আগামী দিনে ইনশাআল্লাহ দিনাজপুরকে যেভাবে আজকে খাল খননের জন্য বেছে নিয়েছেন, দিনাজপুরকে আপনি আজকে ইফতারের জন্য এখানে আপনি সুধী সমাবেশ উপস্থিত হয়েছেন, একইভাবে দিনাজপুরের উন্নয়নের জন্য মাননীয় মহাসচিব সহ আপনার সরকারের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে এই অঞ্চলের অবহেলিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং উন্নয়নের ছোঁয়া দেশের পূর্বাঞ্চল বলেন, পশ্চিমাঞ্চল বলেন, দক্ষিণাঞ্চল বলেন, ওসব জায়গায় যেরকম ভাবে হচ্ছে একই ধারাবাহিকতায় বাংলাদেশের এই উত্তরের জনপদ সমগ্র বৃহত্তর দিনাজপুর উন্নয়নের ছোঁয়া লাগবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকল সীমাবদ্ধতার মধ্যেও আপনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আজকের এই কর্মসূচি সফল করার জন্য আপনার দিক নির্দেশনার কারণেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা চাই আগামী দিনে আপনি উত্তরের জনপদ বৃহত্তর দিনাজপুর তথা এই দিনাজপুরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, উন্নয়নের যে রোল মডেল আপনি শুরু করেছেন 28 দিনের মধ্যেই আপনার যে কমিটমেন্ট, সেটার সাথে দিনাজপুরকে কিভাবে সংযুক্ত করে আমাদের যে পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে এগিয়ে আনা যায়, সেই লক্ষ্যেই আপনি আপনার যে দায়িত্ব, আমার বিশ্বাস আছে আপনি এটি করবেন। যেমনটি আপনি বলেছিলেন আপনার নানুর বাড়ির দেশ, আমরা চাই আপনার নানুর বাড়ি ঢাকার মতো না হোক, বগুড়ার মতো হোক, সিলেটের মতো হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ শাহিদ ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, এলজিআরডির মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের সমগ্র বাংলাদেশের গর্ব, যিনি বিগত 18 বছর আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং এখন সমগ্র বাংলাদেশের মানুষের
জনগণের ভালোবাসায় আপ্লুত হয়ে বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমাদের সেই নেতা জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আজকে ঠাকুরগাঁয় মাফ করবেন দিনাজপুরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। আমি ব্যক্তিগতভাবে আজকে অত্যন্ত গর্বিত এই জন্যে যে আমি বৃহত্তর দিনাজপুরের একজন সন্তান, এবং এই জন্যে গর্বিত যে আমাদের বর্তমানের প্রধান অতিথি যিনি এখানে আছেন তিনি আমাদের দিনাজপুরেরই সঙ্গে পারিবারিকভাবে অত্যন্ত গভীরভাবে সম্পৃক্ত একজন সন্তান। আমরা জানি যে বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট শাসনে দিনাজপুরের কোনো উন্নয়ন হয়নি। আমরা জানি যে দিনাজপুরের মানুষের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমরা জানি যে বিগত বছরগুলোতে এখানে একচোখা রাজনীতির ফলে আমরা সমস্ত এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেই জন্যই দিনাজপুরের মানুষের যে আকাঙ্ক্ষা যে আজকে আমাদের তারেক রহমান সাহেব যিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি দিনাজপুরকে বিশেষ চোখে দেখবেন। এই জন্যে যে শুধু পারিবারিকভাবে তার সঙ্গে সম্পৃক্ত আছে তা নয়, রাজনৈতিকভাবে তার সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার 11টি আসনই বৃহত্তর দিনাজপুরের মানুষ তার হাতে তুলে দিয়েছেন। সুতরাং দিনাজপুরের মানুষের দাবি অবশ্যই তার প্রতি থাকবে অত্যন্ত গভীরভাবে। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্যে সব কথাগুলো বলবেন। আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই, দিনাজপুরকে জাতীয়তাবাদী রাজনীতিতে সব সময় শক্তিশালী ছিল, আরো শক্তিশালী হতে হবে, এবং দেশের মধ্যে যেন সত্যিকার অর্থেই দিনাজপুর একটি আদর্শ সংগঠনে পরিণত হতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। দিনাজপুরের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা। এটা একটা ঐতিহ্যবাহী প্রাচীন একটি জেলা, এর সংস্কৃতি এর অনেক বেশি প্রাচীন। তাই আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই সেই দিনাজপুরের ঐতিহ্যকে ধরে রাখবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সুধী সমাবেশে উপস্থিত দিনাজপুর শহরের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত উপস্থিতিবৃন্দ, উপস্থিত মুসলমান ভাইরা সহ বোনেরা সহ বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, উপস্থিত ভাই বোনেরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ইফতারের খুব একটি সময় নেই, সেই জন্য যদিও বেশ কিছু কথা বলার ইচ্ছা ছিল, হয়তো অতটা বলতে পারবো না। প্রথমেই যেই কথাটি দিয়ে শুরু করতে চাইছি আমি। ও 15 মিনিট আছে, ও আচ্ছা, এখানে দেরিতে হয় ঢাকা থেকে, রাইট। কথার শুরুতে যেই কথাটা দিয়ে শুরু করতে চাই আমি, সেটি হচ্ছে যে দিনাজপুর, সাধারণত মানুষ বলে যে নানা বাড়ি কোথায়, কিন্তু দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ি কথাটা আমার মনে হয়। সবসময় নানি বাড়ি, কেন জানি নানি কথাটাই সামনে আসে। এই দিনাজপুর শহরটা, এখানে বেশ কিছু স্মৃতি আছে আমার। বালুবাড়ির স্মৃতি আছে, বালুবাড়িতে নানি বাড়ি, সেখানকার বেশ কিছু স্মৃতি আছে। তারপরে ঘাসিপাড়ায় ছিল, বালুবাড়িতে আসার আগে ঘাসিপাড়ায় ছিল নানি বাড়ি, সেই ঘাসিপাড়ার কথা কিছুটা খেয়াল আছে, অল্প স্বল্প, বহু বছর আগের কথা, সব পরিষ্কার মনেও নেই। তো এখন স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি কিছুটা তো টান থাকবেই, এই এলাকার প্রতি একটা ডিফারেন্ট একটা টান থাকবেই।
সেজন্যই দায়িত্ব আছে। এখন যখন আল্লাহর রহমতে একটা দায়িত্বে আছি আমি, স্বাভাবিকভাবে সেই দায়িত্বের অবস্থান থেকেও এখানে যারা বক্তব্য রেখেছেন, ডিসি সাহেব থেকে শুরু করে চেম্বারের সভাপতিকে শুরু করে অন্য আরো যারা বক্তব্য রেখেছেন, সকলেই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে। এখন নির্বাচনের আগে আপনাদের এখানে যখন আমি এসেছিলাম, দিনাজপুরে এসেছিলাম, তখন সেই জনসভায় আমি অনেকগুলো কথা বলেছিলাম। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে নির্বাচনের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা যখন সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তারপরে 1 মাসের মতন, এখনো বোধহয় 2 দিন বাকি আছে 1 মাস হতে, 1 মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যেমন আজকে এই দিনাজপুর জেলার কাহরোল সেই এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি। এখানে ডিসি সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন, যেহেতু দিনাজপুর অঞ্চলটি, এই এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপর দিকে, সেই জন্য এখানে পানির সমস্যা হয়। তবে নিশ্চয়ই বাই না আপনারা জানেন, অনেকেরই ধারণা আছে যে এই পানির সমস্যাটা শুধুমাত্র দিনাজপুর এলাকায় নয়, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশেই কম বেশি পানির সমস্যাটা কিছুটা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলো বছর ধরে আমাদের নদী নালা খালগুলো বন্ধ হয়ে গিয়েছে বা ভরাট হয়ে গিয়েছে, এবং ভরাট হয়ে যাবার কারণে এখানে শুষ্ক মৌসুমে পানি থাকছে না, বর্ষা মৌসুমে পানি আসলেও যে পরিমাণ পানি থাকার কথা সে পরিমাণ পানি থাকছে না, এবং একই সাথে বর্ষা মৌসুমে বা হঠাৎ করে উজান থেকে যখন পানি আসছে, তখন খালগুলো এবং নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো দুপাশে মানুষের ঘর বাড়ি, ফসল ফলাদি, গবাদি পশু এগুলোকে নষ্ট করছে। আমরা খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিজেদের এলাকাতেই যদি চিন্তা করেন, এই যে যেই কথাটা আমি বললাম যে খালে পানি থাকছে না, কিন্তু পানিটা সাইডে চলে যাচ্ছে বর্ষাকালে, যখন পানিটা প্রয়োজন শুষ্ক মৌসুমে সেই সময় শুকনা থাকছে, খাল পানি শূন্য থাকছে, ফলে জমি আবাদ করতে সমস্যা হচ্ছে। একই সাথে খালে বা নদীতে পানি জমে যাওয়ার কারণে মানুষকে ভূগর্ভস্থ পানির উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি নিচে থেকে টানতে টানতে সেখানেও আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। আজকে থেকে 20 বছর আগে আমরা যতটুকু নলকূপ খনন করার জন্য যতটুকু গভীরে যেতে হতো, এখন অনেক বেশি যেতে হয়। আর তখন যদি 100-150 ফিটের পানি পাওয়া যেত, এখন হয়তো 600-700 ফিট নিচে যেতে হয়, তারপরে পানি পাওয়া যায়, যেটা একটা আস্তে আস্তে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সেজন্যই আমরা চাইছি যে খালগুলো যদি আমরা খনন করি, সেখানে যদি ভরা মৌসুম এবং শুষ্ক মৌসুমে আমরা পানি ধরে রাখতে পারি, তাহলে মানুষ যেমন ব্যবহার করতে পারবে, কৃষিকার্যের জন্য ব্যবহার হবে, এবং আস্তে আস্তে ভূগর্ভস্থ পানিতে রিচার্জ হওয়ার, যেটি শূন্য হয়ে গেছে সেটি রিচার্জ হবে। আরেকটি বড় সমস্যা আছে আর্সেনিক প্রবলেম। ভূগর্ভস্থ পানি আমরা যত টানতে থাকবো, একই সাথে আর্সেনিকের সমস্যা তত বাড়তে থাকবে। আমরা যদি খাল খননের মাধ্যমে, নদীগুলো খনন করার মাধ্যমে আমরা এই পানিগুলোকে ধরে রাখতে পারি, তাহলে পানিগুলো আস্তে আস্তে ভূগর্ভস্থ পানি রিচার্জ হতে থাকবে। তখন ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়ার যেমন একদিকে হবে, আমাদের ভূগর্ভস্থ পানির রিজার্ভ যেমন আস্তে আস্তে বাড়া শুরু করবে, একই সাথে আমাদের আর্সেনিক সমস্যার সমাধানও কমতে শুরু করবে। এখন আসুন, খাল খননের পরে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম এই বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, 20 কোটি মানুষের দেশ আমাদের, 20 কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ, এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। এবং সে কারণেই এই নারীদেরকে স্বাবলম্বী, বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা ফ্যামিলি গার্ডের কথা বলেছিলাম। আমাদের হিসাবে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে, এবং আমরা মনে করি শহর গ্রাম, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এবং আমরা পরিকল্পনা করেছি যে এই পরিবারগুলো যে নারী প্রধান আছে,
তার কাছে আমরা একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা কিছু সামাজিক বেনিফিট বা তাদেরকে একটি সম্মানী বা সহায়তা আমরা সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে দিতে চাই। কারণ আমরা মনে করি অবশ্যই এইটি সবাই পাবেন। আমাদের বিভিন্ন সোশ্যাল বেনিফিট নেটওয়ার্ক যেগুলো আছে, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ বিভিন্ন কিছু পেয়ে থাকেন, কিন্তু সেখানে একই সাথে আরেকটি সমস্যা দেখা দিয়েছে যে অনেকের যেটা পাওয়া উচিত না তারা সেইটি পাচ্ছেন, ফলে সেখানে একটা দুর্নীতির বিষয় রয়ে যাচ্ছে। সেজন্যই আমরা ফ্যামিলি কার্ডটিকে আমরা ইউনিভার্সাল করেছি, অর্থাৎ সকল নারী এটি পাবেন। সেটি একজন ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবেন, সেটি একজন কৃষকের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তার স্ত্রীও এটি পাবেন, একজন মুদি দোকানদার তার স্ত্রীও পাবেন, একজন ডিসি সাহেবের স্ত্রী উনিও পাবেন, এসপি সাহেবের স্ত্রী উনিও পাবেন, একজন এমপি সাহেবের স্ত্রী উনিও পাবেন, একজন মন্ত্রীর স্ত্রী উনিও পাবেন। কিন্তু এখানে আমরা মনে করি পরের দিকে আমি যাদের কথা বলেছি নিশ্চয়ই সেই মানুষগুলো এতটুকু নিশ্চয়ই প্রত্যেকের আমাদের এতটুকু দায়িত্ববোধ আছে যে যাদের পাওয়া উচিত না তারা নিশ্চয়ই সেটি তখন নেবেন না। তার ফলে যেটি হবে, যাদের আসলেই পাওয়া উচিত সেই পরিবারগুলোর কাছে আমরা সেই সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টটি শুরু করেছি। আপনারা নিশ্চয়ই কম বেশি আপনাদের অনেকেরই ধারণা আছে যে সরকারের কোনো কাজ যখন শুরু করতে হয়, এই ধরনের কাজ, তখন পাইলট প্রজেক্ট প্রথমে করতে হয়। সরকারের কিছু নিয়ম কারণ আছে, পাইলট প্রজেক্ট করতে হয়। সেই পাইলট প্রজেক্টের অধীনে আমরা অলরেডি এর মধ্যেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি এবং দিনাজপুরে আমরা আমাদের দিনাজপুর 6 না, দিনাজপুর 6তে আমরা এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট শুরু করেছি। 10টি জায়গায় আমরা বাংলাদেশের 14টি জায়গায় না 14টি জায়গায় যাইছে 15টি জায়গায় আমরা শুরু করেছি পাইলট প্রজেক্ট। তার মধ্যে দিনাজপুর 6 অর্থাৎ আমাদের ডাক্তার জাহিদ সাহেবের যে এলাকাটায়, সেখানে আমরা শুরু করেছি। বাংলাদেশে টোটাল 37,000 মানুষকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতার মধ্যে নিয়ে এসেছি। এটি আমাদেরকে একটি সময়, কয়েক মাস সময়, 2 মাস 3 মাস সময় দেখতে হবে এটির কি ফলাফল হয়। সরকারের কিছু নিয়ম কারণ আছে যেটি আমি আগে উল্লেখ করছি। তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এটির প্রসার আমরা বাড়াতে থাকবো। অর্থাৎ আমাদের যেই কমিটমেন্ট ছিল এবং যেই লক্ষ্য, অর্থাৎ বাংলাদেশের নারীদেরকে এম্পাওয়ার্ড করা, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, এটি আমরা ধীরে ধীরে এই কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন যে আমরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আরেকটি কথা বলেছিলাম যে সমাজের, আমরা যেরকম সমাজের ছাত্রদের জন্য কাজ করছি, পরিকল্পনা নিয়েছি, আমাদের নারীদের জন্য পরিকল্পনা নিয়েছি, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পনা নিয়েছি, কৃষকদের জন্য পরিকল্পনা নিয়েছি। একইভাবে আমাদের একটি পরিকল্পনার অংশ ছিল, আমাদের এই সমাজে এক ধরনের মানুষ আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় বিপদে আপদে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকেন। কারা সেই মানুষগুলো? সেই মানুষগুলো হচ্ছে আমরা যারা মুসলমান, সেই হিসাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা যারা মুয়াজ্জিম সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, এই ধরনের মানুষগুলো। কিন্তু এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তাদের অধিকাংশ ক্ষেত্রে এই মানুষগুলো অনেক কষ্টে জীবনযাপন করেন। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা সরকার গঠনে সক্ষম হলে এই ধরনের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই কাজটিও আমরা শুরু করেছি। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট ছিল, মানুষের প্রতি যে এই কমিটমেন্ট ছিল, সেটির কাজও আমরা শুরু করেছি। একই সাথে খাল খনন, ফ্যামিলি কার্ড সহ আমরা ধর্মীয় গুরু যারা আছেন তাদেরকে আমরা এই সম্মানের ব্যবস্থাও শুরু করেছি। আমরা ইনশাল্লাহ আশা করছি যে আগামী মাসের ভিতরে কৃষকদের জন্য আমরা যেটি বলেছিলাম যে আমরা একটি কৃষক কার্ড দেব, সেটির কাজও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করছি ইনশাল্লাহ সেটিরও পাইলট প্রজেক্ট আগামী 1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখানে কয়েকজন বক্তব্য দিয়েছেন, ডিসি সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, উনি ওনার বক্তব্যে বলেছেন কৃষকের কথা, এখানে আমের কথা উনি বলেছেন, লিচুর কথা বলেছেন, টমেটোর কথা বলেছেন, আমাদের জাহাঙ্গীর আলু এবং টমেটোর কথা খুব সম্ভব বলেছে। অর্থাৎ দোয়া করতে হবে, রাইট। এখানে কৃষিজ, এটা কৃষি এলাকা, কাজে কৃষি এলাকা হিসাবে স্বাভাবিকভাবেই এখানে আমাদের কতগুলো পরিকল্পনা নিতে হবে যাতে এই কৃষি পণ্য এবং কৃষকদের সহযোগিতা করতে পারে। আপনাদের নিশ্চয়ই অনেকের ধারণা আছে এবং আপনারা পত্রপত্রিকা পড়েছেন, আমরা বলেছিলাম যে আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে এই কাজটি আমরা করেছি, সেটিও আমরা করেছি। আমি বক্তব্য শেষ করবো, এখানে মনে রাখতে হবে আমাদের ইফতারের টাইম, সবাই ইফতারের জন্য অস্থির আছে। একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব, যেহেতু
কৃষি প্রধান এলাকা এটি। এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি কি মিল কারখানা তৈরি করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব, যাতে এই এলাকায় যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এখানে একটি কথা এসছে যে বিভিন্ন যেমন লিচু বলেন, আলু বলেন, টমেটো বলেন, আম, এগুলির কোল্ড স্টোরেজের কিছু ব্যাপার আছে। এইগুলোর ব্যাপারে আমাদের কাজ চলছে, একটু সময় লাগবে, কিন্তু সেইগুলো আমরা ধীরে ধীরে করব। শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এখানে বক্তব্যে কম বেশি সবাই বলেছেন, এখানে যতজন মানুষ আপনারা কম বেশি উপস্থিত আছেন, আপনারা বিভিন্ন দল মতের মানুষ এখানে হতেই পারেন, কিন্তু একটি কথা কম বেশি সারা বাংলাদেশের নির্বাচনের সময় যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গা থেকে একটি কথা আমি শুনেছি, একটি কথা আমি জেনেছি বিভিন্ন মানুষের মুখের থেকে, সেটি হচ্ছে যে বিগত অনেকগুলো বছর মানুষের যেরকম প্রত্যাশা ছিল দেশ এগিয়ে যাবে, দেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, সেটি বলা যায় কোথাও তেমন কিছু হয়নি। কাজেই আমাদেরকে, আপনাদের সকলকে আমি আজকে অনুরোধ করব, এই ইফতার আগে অনুরোধ করব, দেখুন দেশটি আমাদের, এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে, কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা যদি অস্থির হয়ে যাই, 15-20 বছর যেই কাজগুলো হয়নি, 15 বছর 16 বছর ধরে যেই কাজগুলো হয়নি, আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। সেই জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আসুন সমগ্র দেশবাসীর কাছে আজকে এই সুধী সমাবেশের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলবো, আপনারা এই সরকারকে নির্বাচন